হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা প্রতিদিন জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্র্যাকটিস করছি এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করছি। তো আজকের আমাদের সাবজেক্ট হলো ভূগোল এবং ভূগোলের ক্লাস নাম্বার 4 করব এবং আমাদের আজকের আলোচনার টপিক হলো ভারতের ভূপ্রকৃতির মধ্য থেকে উত্তরের সমভূমি অঞ্চল এবং ভারতীয় মরুভূমি অঞ্চল। তো ভারতের উত্তরের সমভূমি এবং ভারতের পশ্চিম দিকে যে অবস্থিত রয়েছে মরুভূমি অঞ্চল সম্পর্কে আজকে বিস্তারিত আমরা থিওরি ক্লাস করব এবং সেই থিওরির উপর বেস করে কিছু গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ করে নেব। ওকে, তো ক্লাসটা শুরু করা যাক। থিওরি প্লাস এমসিকিউ আজকের জিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের ভূগোলের 4 নম্বর ক্লাস। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমরা থিওরি পড়ব এবং তারপরে কিন্তু সেই থিওরিটা পড়ার পর আমরা এমসিকিউ করব। দেখো, উত্তরের সমভূমি অঞ্চল যেটা আমরা আজকে পড়ছি সেটা দুটো জিনিস নিয়ে গঠিত। এক, গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর পলি দ্বারা গঠিত। উত্তরের যে বিস্তীর্ণ সমভূমি রয়েছে সেটা গঙ্গা ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর পলি দ্বারা গঠিত। পলি মাটি দ্বারা গঠিত জনবহুল অঞ্চল হলো এই উত্তরের সমভূমি। আমরা জানি সমভূমিতে কিন্তু পাহাড়ি এলাকার থেকে বেশি জনগণ বাস করে এবং পাহাড়ের তুলনায় সমভূমিতে কিন্তু কাজের সম্ভাবনাও কিন্তু বেশি, এবং যেহেতু এটা নদী পলি মৃত্তিকা দ্বারা গঠিত সেহেতু কিন্তু এটা উর্বর জমি, তো সেখানে চাষবাসও ভালো হবে। তো এটা কিন্তু জনবহুল অঞ্চল। তো দেখো, প্রথম আমরা দেখব ভাঙর। এই ভাঙর কথাটা কি সেটা একটু দেখব। এই ভাঙর হলো এই উত্তরের যে সমভূমি অঞ্চল সেই সমভূমি অঞ্চলের একটা কিন্তু ভাগ, অর্থাৎ মাটির প্রকৃতির ওপর বেস করে এবং অবস্থানগত দিক থেকে বিভিন্ন ভাগ করা হয়েছে এই উত্তরের সমভূমি অঞ্চলকে। তো তার প্রথম যে ভাগটা আছে সেটা হলো ভাঙর। দেখে নাও ভাঙর কি। সমভূমির যেসব জায়গা প্রাচীন পলি দ্বারা গঠিত তাদের বলা হয় ভাঙর। অর্থাৎ সমভূমি, এই যে উত্তরের সমভূমি যেটা প্রাচীন মাটি দ্বারা গঠিত, অর্থাৎ পুরাতন দিনের যে পলিমৃত্তিকা সেই মৃত্তিকা দিয়ে গঠিত অঞ্চলকে আমরা কি বলে থাকবো? ভাঙর। পরীক্ষায় এসে থাকে যে প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে ভাঙর। এই মৃত্তিকায় অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা পাওয়া যায়, ইহা কাঙ্কর নামে পরিচিত। অর্থাৎ এই পলিমৃত্তিকা কি প্রাচীন, তো প্রাচীন হওয়ার জন্য এর মধ্যে কি অবিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের ঢেলা পাওয়া যায়, যা কাঙ্কর নামে পরিচিত। উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই মৃত্তিকা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই ভাঙর যে প্রাচীন পলিমৃত্তিকা এটা কোথায় দেখতে পাওয়া যায়? উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চল, একদম উপরের দিকে যে সমভূমি অঞ্চলটা রয়েছে ভারতবর্ষের সেইখানে এই ভাঙর জাতের পলিমৃত্তিকা দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো খাদার, খুবই গুরুত্বপূর্ণ। খাদার কাকে বলবো? দেখো, নদী তীরের নতুন পলি গঠিত এলাকাগুলিকে খাদার বলে। একটু আগে আমরা দেখলাম পুরাতন পলিমৃত্তিকা দিয়ে গঠিত সমভূমি অঞ্চলকে কি বলা হয়? ভাঙর। এখন আমরা দেখছি নদী তীরবর্তী, অর্থাৎ নদীর তীরের কাছে নতুন পলিমৃত্তিকা দিয়ে গঠিত এলাকাগুলিকে বলা হয় খাদার। নিম্নগাঙ্গেয় সমভূমি ও ব্রহ্মপুত্র উপত্যকায় এই মাটি দেখতে পাওয়া যায়। এইরূপ নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবে বেট নামে পরিচিত। এটি খুবই উর্বর। ভিভিআই তথ্য এখান থেকে জানলাম। এখান থেকে প্রশ্ন আসে কেমন, যে নতুন পলি দ্বারা গঠিত সমভূমি অঞ্চলের নাম কি? তখন সঠিক উত্তর হবে খাদার। এটা কোথায় দেখতে পাওয়া যায়? নিম্ন সমভূমি। দেখো, নিম্ন গাঙ্গেয়, আগেরটা ভাঙর ছিল উচ্চ গাঙ্গেয়, এটা হচ্ছে নিম্ন গাঙ্গেয় সমভূমি এবং ব্রহ্মপুত্র উপত্যকাকে, এবং এটি পাঞ্জাবে কি নামে পরিচিত? অর্থাৎ খাদার মৃত্তিকাটা পাঞ্জাবে কোন স্পেশাল নামে পরিচিত? সেটা হলো বেট, বেট নামে পরিচিত, এবং এটা খুবই উর্বর। নেক্সট দেখবো ভাবর। ভাবর কি ধরনের মৃত্তিকা দেখব? হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে অবস্থিত রয়েছে এই ভাবর মৃত্তিকা। ওকে, একদম হিমালয়ের পাদদেশে যে মৃত্তিকা দিয়ে গঠিত সেটা হলো এই ভাবর মৃত্তিকা। নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ভাবর বলে। খুবই গুরুত্বপূর্ণ। হিমালয়ের পাদদেশে নদীবাহিত বালি, নুড়ি, পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমিরূপের সৃষ্টি হয় তাকে ভাবর বলে। দেখো, নোট করে দেওয়া রয়েছে একটা জিনিস, ভাবর ও ভাঙর দুটি বানান কিন্তু ভালো করে খেয়াল করবে। ভাঙর হলো পুরাতন পলিমৃত্তিকা এবং ভাবর হলো হিমালয় পাদদেশীয় বালি, নুড়ি, পাথর মিশ্রিত মাটি।
ওকে, নেক্সট দেখো তরাই, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি উত্তরে তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল এগুলো আমরা দেখে থাকি, বিভিন্ন লোকেরা সেখানে পর্যটন কেন্দ্র ঘুরতে যায়। তো সেই তরাই কাকে বলবো? দেখো তরাইয়ের অর্থ হলো ভিজে বা ওয়েট। ওকে, তরাইয়ের অর্থ হলো ভিজে। ভাবর অঞ্চলের দক্ষিণে নদীগুলি অনেক সময় বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করে, এদের তরাই বলে। ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে প্রধানত দেখা যায়। অর্থাৎ তরাই অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরখণ্ডে মিনস উত্তরখণ্ড রাজ্য নয়, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটা রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং এই সমস্ত অঞ্চল কিন্তু তরাইয়ের অন্তর্গত, এবং তরাইয়ের অর্থ হলো ভিজে। কোথায় দেখতে পাওয়া যায়? ভাবর অঞ্চলের দক্ষিণের নদীগুলো বিস্তীর্ণ অঞ্চলব্যাপী জলাভূমির সৃষ্টি করে, অর্থাৎ তরাই অঞ্চল কিন্তু একটি জলাভূমির অঞ্চল। নেক্সট দেখো কি বলছে ভূর। ভূর কাকে বলবো? সমভূমি অঞ্চলের পশ্চিমে মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখা যায়, এদের ভূর বলে। উচ্চ গাঙ্গেয় দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিতে ভূর দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ। তো ভূর হলো কি? সমভূমি অঞ্চল তার পশ্চিমে, অর্থাৎ উত্তরে যে সমভূমি অঞ্চল রয়েছে তার পশ্চিম, অর্থাৎ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝে মাঝে ছোট ছোট বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, এদের ভূর বলে। অর্থাৎ বালিয়াড়ির অপর নাম ভূর। উচ্চ গাঙ্গেয় দোয়াবে বছরের শুষ্ক মাসগুলিতে, অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু এই ভূর দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো কাউর এবং তাল এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? দেখো বিহার রাজ্যেই গঙ্গার সমান্তরালে বেশি কিছু জলাভূমি দেখতে পাওয়া যায়। এটা বেশি না, এটা বেশ কিছু হবে। অর্থাৎ বিহার রাজ্যের গঙ্গার সমান্তরালে বেশ কিছু জলাভূমি দেখতে পাওয়া যায়। এগুলি উত্তর বিহারে কাউর এবং দক্ষিণ বিহারে তাল নামে পরিচিত। ভিভিআই প্রশ্ন, ইতিহাস এই ভূগোলের মধ্য থেকে। ওকে, এই কাউর এবং তাল পরীক্ষায় অনেকবারই পরীক্ষায় এসেছে, যে উত্তর বিহারে জলাভূমি গঙ্গার সমান্তরালে যেগুলো রয়েছে সেগুলো কি নামে পরিচিত? সেগুলো কাউর নামে পরিচিত উত্তর বিহারে, এবং দক্ষিণ বিহারে তাল নামে পরিচিত। নেক্সট দেখো রে, কালার বা ঊষর। ওকে, রে বা কালার কি সেগুলো আমরা দেখব। সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য ব্যাপক জলসেচের ফলে অনেক জায়গায় ক্ষারীয় এবং লবণাক্ত মাটির সৃষ্টি হয়। স্থানীয় এই মাটি রে, কালার বা ঊষর নামে পরিচিত। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে এইরূপ মাটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ সমভূমি অঞ্চলে কৃষিকাজের জন্য যে সমস্ত অঞ্চলে ব্যাপক জলসেচের লক্ষ্য দেখা যায়, জলসেচ প্রচুর পরিমাণে হয়ে যায়, তো সেই জলসেচের জন্য কিন্তু সেই মাটিতে আর জলের পরিমাণ থাকে না, অর্থাৎ জল কমে যায়, যার ফলে ওই মাটিটা কিন্তু একটু ক্ষারীয় এবং লবণাক্ত প্রকারের হয়ে পড়ে। এই মাটিকে স্থানীয় নাম অনুযায়ী উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন রে, কালার এবং ঊষর। এই তিনটে নামে কিন্তু একটাই মাটির, তো বিভিন্ন এই উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে বিভিন্ন স্থানীয় নাম অনুযায়ী এগুলো পরিবর্তিত হয় রে, কালার এবং ঊষর নামে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ নাম, সেটা হলো চোষ। ঠিক আছে, চো এই নামটা কোন ভূমিরূপের সেটা দেখব। দেখো পাঞ্জাব, হরিয়ানা সমভূমির উত্তরে শিবালিক পর্বত সংলগ্ন অঞ্চলে নদীর দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিকে চো বলে। এগুলি পরবর্তীকালে গালি সৃষ্টি করে। ওকে, দেখো পাঞ্জাব, হরিয়ানা সমভূমির উত্তরে যে শিবালিক পর্বতমালা রয়েছে, আমরা যে হিমালয় পড়েছিলাম, একদম হিমালয়ের শেষের যে চারটে যে পর্বতমালা ছিল তার শেষের অংশটাকে কি ছিল? শিবালয় বলা হতো। তো সেই শিবালয়ের একদম পাদদেশ সংলগ্ন নদী দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিকে চো বলে। ওকে, দেখো এখানে সুন্দর করে দেয়া রয়েছে একদম আমাদের যে হিমালয় এবং তার পাদদেশের পর থেকে যে আমাদের গাঙ্গেয় সমভূমি সৃষ্টি হয়েছে সেটার সুন্দরভাবে ছবি দেওয়া রয়েছে। একদম উপরে দেখো হিমালয়, তারপরেই ভাবর, অর্থাৎ একদম হিমালয় পাদদেশ যেখানে নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি মিশ্রিত হয়ে ভাবর সৃষ্টি হয়েছে। তারপরে জলাভূমি তরাই, তারপরে পুরাতন পলিমৃত্তিকা ভাঙর, তারপরে নতুন পলিমৃত্তিকা খাদার, এইভাবে কিন্তু চলেছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। দেখো খাদার, দেখো নদীর দুপাশের যে পলিমৃত্তিকা বা সমভূমি, একদম নতুন পলিমৃত্তিকা, নদীর প্লাবিত
যে জল, সেই জলের ফলে যে নতুন পলিমৃত্তিকা প্রতিদিন পড়ে এবং যে মৃত্তিকা কিন্তু খুবই উর্বর, সেটাকে বলা হয় হচ্ছে খাদার। এবং যেটা অনেক দিন আগে অলরেডি পলিমৃত্তিকা পড়ে গেছে, যেখানে কিন্তু নতুন আর নদীর জল পৌঁছায় না, তো পুরাতন পলিমৃত্তিকা, সেটাকে বলা হয় ভাঙর। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। নেক্সট, এবার আমরা প্রবেশ করব ভারতীয় মরু অঞ্চল। এতক্ষণ আমরা পড়ব উত্তর ভারতে, যে পড়েছিলাম এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হলো উত্তর ভারতের সমভূমি অঞ্চল। এখন আমরা পড়ব ভারতীয় মরুভূমি অঞ্চল। দুটো আজকে আমরা টপিক করছি। তো একটা টপিক শেষ হলো, দ্বিতীয়টা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। রাজস্থান রাজ্যের জয়সালমীর, বেকানির ও যোধপুর জেলা এবং পাকিস্তানের খেরপুর এবং বাহাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। তো আমাদের দেশের কোন কোন হচ্ছে জায়গা দেখা যায়? জয়সালমীর, বেকানির এবং যোধপুর জেলা, এবং পাকিস্তানের খেরপুর, বাহাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তার লাভ করেছে। তারপর দেখো, ভারতীয় মরু অঞ্চলের সর্বত্রই উচ্চতা 150 মিটারের ওপরে, অর্থাৎ এত পরিমাণ বালি রয়েছে, তার উচ্চতা কিন্তু সর্বদাই 150 মিটারের ওপরে। তবে এখানকার একমাত্র নদী লুনির বদ্বীপ অঞ্চলের উচ্চতা 20 মিটারের কাছাকাছি। অর্থাৎ মরু প্রদেশে একটা মাত্রই নদী দেখতে পাওয়া যায়, সেটা কি নদী? সেটা হলো লুনি নদী। এবং লুনি নদী হলো কি? অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী, অর্থাৎ লুনি নদী কোনো সাগরে পড়েনি, অর্থাৎ দেশের বাইরে গিয়ে কোনো সাগরে পড়েনি। যেমন আমাদের গঙ্গা দেশের বাইরে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, সিন্ধু নদী আরব সাগরে পড়েছে, সেরকম লুনি নদী কিন্তু দেশের বাইরে যেতে পারেনি, কেননা এই মরুভূমির জন্যই তার নদীর জল কিন্তু এই মরুভূমি অঞ্চলেই শেষ হয়ে গিয়েছে। তো এটা হলো একটা অন্তর্বাহিনী নদীর উদাহরণ। নেক্সট দেখো, থর মরুভূমির এটির উৎপত্তির অন্যতম কি কি কারণ রয়েছে সেগুলো দেখব। দেখো, এর ওপর এই অঞ্চলে কোনো উঁচু পর্বত না থাকায় এবং অঞ্চলের একমাত্র পর্বত আরাবল্লী উত্তর দক্ষিণে প্রসারিত হওয়ায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই অঞ্চলে তেমনভাবে বাধাপ্রাপ্ত হয় না, তাই বৃষ্টিপাতও হয় না। অর্থাৎ এই থর মরুভূমি অঞ্চলের কাছে কোনো উঁচু পর্বত নেই, যার জন্য এখানে কোনো রকম মৌসুমী বায়ু বাধা পায় না, এর ফলেও কোনো রকম বৃষ্টিপাত হয় না এখানে। এছাড়াও দেখো, আরাবল্লী পর্বতের অবস্থানটাও এমন, সেইখানেও মৌসুমী বায়ু হচ্ছে বাধা পাচ্ছে না। তার ফলে এই অঞ্চলটা, অর্থাৎ ভারতের পশ্চিমাংশ কিন্তু একদমই মৌসুমী বায়ুর হচ্ছে প্রভাবে আসছে না, অর্থাৎ এখানে বৃষ্টিই হয় না। সেই কারণে কিন্তু এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে। দেখো, আরাবল্লী পাহাড় থেকেই যতই পশ্চিমে যাওয়া যায় ভূমির উচ্চতা তত কমতে থাকে, অর্থাৎ আরাবল্লীর পর থেকে যত পশ্চিমে থাকবো তত ভূমির উচ্চতা কমতে শুরু করছে। এর ফলে কি হয় যে মৌসুমী বায়ু কিন্তু বাধা পায় না এবং বৃষ্টিপাতও হয় না। তারপর দেখো, আরাবল্লী পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত সম্বর হ্রদটি মরুভূমি অঞ্চলের সবচেয়ে বড় হ্রদ এবং ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। দেখো, আরাবল্লী পর্বতের একটি খাঁজের মধ্যে অবস্থিত কোন হ্রদ রয়েছে? সেটা হচ্ছে সম্বর হ্রদ। এটি রাজস্থানে অবস্থিত রয়েছে এবং এই হ্রদটি এই মরু অঞ্চলের সব থেকে বড় হ্রদ এবং শুধুমাত্র মরু অঞ্চল নয়, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হলো সম্বর হ্রদ। নেক্সট দেখো, মরুভূমির মধ্যে কোথাও কোথাও প্রস্রবণ দেখতে পাওয়া যায়। প্রস্রবণ মিন্স গরম জলের ধারা। তো সেই প্রস্রবণের কাছাকাছি জায়গার ভূমি কিছুটা উর্বর বলে এখানে খেজুর ও পাম জাতীয় গাছ এবং তৃণভূমি জন্মায়। এই জায়গাকে মরুদ্যান বলা হয়ে থাকে। কি বলছে? মরুভূমির কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রস্রবণ দেখা যায়, অর্থাৎ জলের ধারা দেখতে পাওয়া যায়, এবং সেই জলের ধারার জন্য সেইখানের আশপাশের মাটি কিছুটা উর্বর এবং সেই জন্য সেখানে কিছু মরু জাতীয় যে উদ্ভিদগুলো হয়ে থাকে, যেমন কাঁটা জাতীয়, যেমন খেজুর, পাম এবং কিছু তৃণভূমি জন্মায়। তো এই সমস্ত কিছুটা উর্বর অঞ্চলকে বলা হয় কি? মরুদ্যান। নেক্সট দেখো, একটা আঞ্চলিক নামের একটা জায়গা, যেমনটা আমরা উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল দেখেছিলাম, ভাঙর, ভাবর, খাদার, এই সমস্ত নাম ছিল, সেরকম মরু অঞ্চলেও কিন্তু কিছু স্পেশাল আঞ্চলিক নাম রয়েছে। যেমন প্রথম নামটা দেখো, বাগার অঞ্চল। দেখো, মরুভূমি ও সমভূমি মধ্যবর্তী অঞ্চল হলো বাগার অঞ্চল,
অর্থাৎ মরুভূমিও রয়েছে আবার কিছুটা সমভূমিও রয়েছে। এর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বাগার অঞ্চল। এই অঞ্চল ঘাসে ঢাকা বালুকাময়, অর্থাৎ এখানে মরুভূমির মতো বালিও রয়েছে আবার সমভূমির মতো ঘাসও রয়েছে। তো এই রকম অঞ্চলকে কি বলা হয়? বাগার অঞ্চল। নেক্সট দেখো রোহি। রোহি কি? বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত এটি রোহি পলি দ্বারা গঠিত উর্বর অঞ্চল। বাগার অঞ্চলের পশ্চিমে অবস্থিত রয়েছে রোহি এবং এটি পলি দ্বারা গঠিত উর্বর অঞ্চল। তারপর দেখো হামাদা। হামাদা কি? প্রস্তরময় অঞ্চলকে হামাদা বলা হয়ে থাকে, অর্থাৎ এইখানের মাটি কিন্তু একদম পাথরের মতো, ঠিক আছে, প্রস্তরময় পাথর মিশ্রিত রয়েছে এই অঞ্চলে। নেক্সট দেখো মরুস্থলী। সর্বপশ্চিমে অবস্থিত মরুস্থলী, একদম পশ্চিমে অবস্থিত, আমাদের ভারতের একদম পশ্চিম দিকে অবস্থিত মরুস্থলী। ভারত পাকিস্তান জুড়ে এর বিস্তার। সবচেয়ে বালিকাময় স্থান এটি। এই মরুস্থলী হলো সব থেকে বালিকাময়, যেখানে বালির পরিমাণ সব থেকে বেশি। মরু কথার অর্থ হলো মৃত এবং স্থলী কথার অর্থ হলো দেশ, অর্থাৎ মৃতের দেশ। মরুভূমির ভয়াল রূপটি এখানে পরিস্ফুট হয়েছে, অর্থাৎ এই মরুস্থলীতে একদমই মরুভূমির যে ভয়াল রূপ, অর্থাৎ জনমানবহীন শূন্য, যেখানে শুধু বালি আর বালি, না কোনো জল রয়েছে, না কোনো গাছ রয়েছে, না কোনো প্রাণী রয়েছে। তো মরুভূমির যে ভয়াল রূপ সেটা এখানে পরিস্ফুট হয়েছে। এই কারণে মরুভূমির, ভারতীয় মরুভূমির এই অংশটি মরুস্থলী নামে পরিচিত, যার অর্থ হলো মৃতের দ্বীপ বা মৃতের দেশ। ওকে, নেক্সট দেখো ধৃয়ান। ধৃয়ান কাকে বলে? বায়ু প্রবাহের কারণে চলমান বালিয়াড়িগুলিকে ধৃয়ান বা টিব্বা বলে। ভিভিআই বহুবার পরীক্ষায় এই প্রশ্নটাই হুবহু আসে যে চলমান বালিয়াড়িকে অপর কোন নামে ডাকা হয়ে থাকে, সেটি হবে ধৃয়ান। এবং দেখো রান। মরুভূমির নিচু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে রান বলে। যেমন আমরা একটা রান দেখি, কচ্ছের রান, কচ্ছ রান। ওকে, তো ভূমির নিচু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলিকে বলা হয় রান। এবং ধৃয়ান হলো বায়ু প্রবাহের ফলে বালিয়াড়িগুলো কিন্তু এক জায়গা থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায়, বায়ু প্রবাহের ফলে বালিগুলো উড়ে উড়ে গিয়ে, এবং সেই চলমান বালিয়াড়িকে কি বলা হয়? ধৃয়ান। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আমরা মরুভূমির ব্যাপারে। আরো কিছু দেখব, দুটো শব্দ। ধান্দ। দুটি সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী অঞ্চলের দীর্ঘাকার হ্রদগুলি, যেগুলি বেশিরভাগ সময় শুকনো থাকে, তাদের ধান্দ বলা হয়ে থাকে। অর্থাৎ দুটো চলমান বালিয়াড়ি রয়েছে, এই একটা ধরো চলমান বালিয়াড়ি এবং এই একটা ধরো চলমান বালিয়াড়ি। এই চলমান বালিয়াড়ির মাঝখানে এইখানে যদি কোনো হ্রদ থাকে, সেই হ্রদটাকে বলা হয় ধান্দ। এবং স্যান্ড দুন। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি টিভিগুলিকে স্যান্ড দুন বলা হয়ে থাকে। কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায় এই রকম, ঠিক আছে, কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায় এই রকম টাইপের, অর্ধচন্দ্রাকৃতি। তো এইরকম অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িগুলিকে বলা হয়ে থাকে স্যান্ড দুন। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা উত্তরের গাঙ্গেয় সিন্ধু সমভূমি এবং পশ্চিমের ভারতের মরুস্থলী থর মরুভূমির ব্যাপারে দেখলাম। ওকে, তো এবার আমরা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই থিওরি ক্লাসের উপর থেকে, অর্থাৎ উত্তরের সমভূমির উপর থেকে এবং পশ্চিমের মরুভূমির উপর থেকে। দেখো প্রথম প্রশ্ন, নিচের কোন পর্বত শ্রেণীটি গাঙ্গেয় সমভূমি এবং দাক্ষিণাত্য মালভূমির মধ্যে একটি বিভাজিকা রেখা তৈরি করে? অর্থাৎ ভারতের উত্তরে সমভূমি রয়েছে এই অংশ এবং দক্ষিণে রয়েছে কি মালভূমি। তো এই দুটোর মাঝখান থেকে কোন পর্বত শ্রেণীটি গেছে এবং সেটা এই দুটো জিনিসকে ভাগ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, বিন্ধ্য পর্বত। 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের গ্রেট সমভূমিকে শিবালিক থেকে পৃথক করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। হিমালয়ান ফ্রন্টাল ফল্ট উত্তরের শিবালিক থেকে গ্রেট সমভূমিকে আলাদা করেছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উত্তর সমভূমির আনুমানিক মোট দৈর্ঘ্য কত? ভারতের উত্তর সমভূমির আনুমানিক মোট দৈর্ঘ্য কত? সেটা হলো 3200 কিলোমিটার, 3200 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, থর অঞ্চলে স্থানান্তরিত বালির টিলা স্থানীয়ভাবে কোন নামে পরিচিত? একটু আগে আমরা দেখলাম চলমান বালিয়াড়ি, চলমান
বালিয়াড়ি, সেটা কি নামে পরিচিত? সেটা ধ্রিয়ান নামে পরিচিত। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন মরুভূমি ভারতে অবস্থিত? সেটা সকলেই জানি আমরা, অপশন সি থর মরুভূমি ভারতে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন দেখো, থর মরুভূমির কত শতাংশ ভারত ভূখণ্ডে অবস্থিত? একটু আগে দেখলাম থর মরুভূমির শুরুতে থর মরুভূমি ভারত প্লাস পাকিস্তান এই দুটো দেশেই কিন্তু রয়েছে। তো ভারতে কত পার্সেন্ট রয়েছে? সেটা হলো 85 মরুভূমি ভারতে অবস্থিত এবং মাত্র 15% অবস্থিত রয়েছে পাকিস্তানে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, পুরাতন পলিমাটি কি নামে পরিচিত? এটা আমরা উত্তরের সমভূমির থিওরিটা করার সময় দেখলাম যে পুরাতন পলিমৃত্তিকা কি নামে পরিচিত, সেটা হলো অপশন এ ভাঙর নামে পরিচিত পুরাতন পলিমৃত্তিকা। 8 নম্বর দেখো, উপত্যকাগুলি বেশিরভাগই ভারতে পাওয়া যায়, অর্থাৎ নিচের কোন উপত্যকা সব থেকে বেশি ভারতে পাওয়া যায়? সেটা হলো গাঙ্গেয় সমভূমির পরিধিতে বেশি পাওয়া যায়। অর্থাৎ দেখো চারটেই কিন্তু আমাদের ভারতেই অবস্থিত, কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় গাঙ্গেয় সমভূমি। অর্থাৎ গাঙ্গেয় সমভূমির আয়তন নর্মদা উপত্যকা, থর মরুভূমির পরিধি এবং শিবালিকের থেকেও কিন্তু বেশি। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন রাজ্যটি উত্তর সমভূমির তরাই বিভাগের অংশ নয়? অর্থাৎ নিচের যে 4টে রাজ্য রয়েছে, নামকরণ রয়েছে, সেই 4টে রাজ্যের মধ্যে থেকে কোন রাজ্যটা উত্তর সমভূমির তরাই বিভাগের অংশ নয়? সেটা হলো অপশন ডি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কোনো রকম তরাই আমরা দেখতে পাই না, বাদবাকি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড এই 3টে রাজ্যে তরাই সমভূমি আমরা দেখতে পেয়ে থাকি। 10 নম্বর প্রশ্ন, উত্তর সমভূমি জুড়ে পলির আমানতে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশন বি পটাশ, ফসফরাস এবং চুন। এই 3টে উপাদান আমাদের উত্তরের সমভূমিতে দেখতে পাওয়া যায়। 11 নম্বর প্রশ্ন, উত্তর সমভূমির কোন বিভাগকে প্লাবন ভূমি বলেও উল্লেখ করা হয়? প্লাবন ভূমি সেটা হলো অপশন এ ভাবর। ভাবর নামে পরিচিত প্লাবন ভূমি, ওকে, যেটা একদম হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং নদীবাহিত নুড়ি, পাথর, বালি এইসব দ্বারা গঠিত অঞ্চল, যেটাকে প্লাবন ভূমি বা ভাবর নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন দেখো, ইন্দো গাঙ্গেয় সমভূমি তার আয়তন কত? ইন্দো গাঙ্গেয় সমভূমির আয়তন সেটা হলো 7 লক্ষ বর্গ কিলোমিটার। এটার হচ্ছে আয়তন 7 লক্ষ বর্গ কিলোমিটার। এবং একটু আগে আমরা দৈর্ঘ্য দেখেছিলাম কত? লং হলো 3200 কিলোমিটার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বিশাল সমভূমির নুড়ি খচিত অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন এ ভাবর। নুড়ি খচিত অঞ্চল যেটা আমরা হিমালয়ের পাদদেশে বিভিন্ন নদীবাহিত অঞ্চলটা দেখতে পাওয়া যায়, সেটা হলো ভাবর। নেক্সট দেখো 14 নম্বর, সমতলের জলাভূমিকে কি বলা হয়? একটু আগেই আমরা দেখলাম ভিজে বা ওয়েটল্যান্ড, যেখানে বিভিন্ন জলাভূমি দেখতে পাওয়া যায়, সেটা কি নামে পরিচিত? সেটা অপশন বি তরাই নামে পরিচিত। 15 নম্বর প্রশ্ন, সমতলের নতুন পলিকে কি বলা হয়? সমতলের নতুন পলি মৃত্তিকা অপশন এ খাদার নামে পরিচিত, পুরাতনটা ভাঙর নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, থর মরুভূমির উত্তর পশ্চিমে অবস্থিত কোন পর্বতটি? থর মরুভূমির উত্তর পশ্চিমে বিস্তৃত রয়েছে অপশন সি আরাবল্লী পর্বতটি। 17 নম্বর প্রশ্ন, থর মরুভূমির আয়তন কত? থর মরুভূমির আয়তন হলো 2 লক্ষ বর্গ কিলোমিটার। 2 লক্ষ বর্গ কিলোমিটার হলো থর মরুভূমির আয়তন। 18 নম্বর প্রশ্ন, থর মরুভূমিতে বৃষ্টিপাতের গড় পরিমাণ কত? ভিভিআই প্রশ্ন এটি। থর মরুভূমিতে বৃষ্টিপাতের গড় পরিমাণ হলো 10 থেকে মাত্র 50 সেমি। 10 থেকে 50 সেমি সারা বার্ষিক গড় বৃষ্টিপাত হয়ে থাকে থর মরুভূমিতে, ওকে। 19 নম্বর প্রশ্ন দেখো, থর মরুভূমির গুরুত্বপূর্ণ শহরগুলো কি কি? তো থর মরুভূমির গুরুত্বপূর্ণ শহরগুলো হলো উপরের সবকটায়। দেখো আমরা দেখেছিলাম যোধপুর, ঠিক আছে, যোধপুর দেখলাম,
জয়সালমীর দেখলাম এবং বিকানের, তিনটেই কিন্তু রয়েছে কোথায়? রাজস্থানে। তো রাজস্থানের এই তিনটে শহরই থর মরুভূমির গুরুত্বপূর্ণ শহর। ওকে, তো এই ছিল আজকের আমাদের ভূগোলের ক্লাস নাম্বার 4, যেখানে উত্তরের আমরা সমভূমি দেখলাম এবং পশ্চিমের থর মরুভূমি অঞ্চল দেখলাম। একদম কমপ্লিট থিওরি প্লাস এমসিকিউ ক্লাস কিন্তু করলাম। ওকে, তো আজকের মতো এই ক্লাসটা অর্থাৎ ভূগোলের ক্লাস নাম্বার 4 শেষ করছি। নেক্সট দিন আবার একটি গুরুত্বপূর্ণ ক্লাস ভূগোলের 5 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য বাই এবং থ্যাংক ইউ।